দেবঙ্গা বিধানসভার অবজারভার ও আমাদের নুরনগর অঞ্চলের অবজারভার সায়ন দাস মহাশয়। সায়ন দাস মহাশয়কে বক্তব্য দেওয়ার জন্য বলা হচ্ছে। আমি কি বলি, এই শোনো রেকর্ড চালু করে দিও তো, সুইচটা বন্ধ করে দাও। খুলতে হবে না, খুলতে হবে না, থাক। ঠিক আছে সাউল। সম্মানিত সভার সভাপতি, শোনা যাচ্ছে আমার কথা? আমাদের বারাসাত লোকসভার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী মাননীয় তাপস ব্যানার্জি, আমার রাজ্য কমিটির সহযোদ্ধারা, নুরনগর অঞ্চল কমিটির সমস্ত নেতৃত্ব এবং আমার সামনে উপস্থিত নুরনগর অঞ্চলের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমস্ত ভালোবাসার কর্মী, নেতৃত্ব এবং পথ চলতি সাধারণ মানুষ, সকলকে উদ্দেশ্য করে আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো। একথা এখন সর্বজন বিদিত, সকলে বুঝে গেছেন, সারা দেশব্যাপী সাধারণ মানুষ, দেশের রাষ্ট্রের প্রশাসনের এক অংশ, এমনকি বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান তথা বিচার ব্যবস্থাও স্পষ্ট বুঝতে পারছেন যে এইবারে 2024 সালের লোকসভা নির্বাচন বোধহয় ভারতবর্ষের ইতিহাসে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হতে চলেছে। হয়তোবা কেউ কেউ একথাও বলছেন যে 1975 থেকে 77 সাল পর্যন্ত যখন জরুরি অবস্থা ছিল, তারপরের জেনারেল ইলেকশন, তারপরের লোকসভা নির্বাচনও বোধহয় এত গুরুত্বপূর্ণ ছিল না যতটা কিনা এইবারে 2024 সালে হতে চলেছে বা হচ্ছে। কেন বলছি এই কথা? সোজাসুজি বললে বলা যায়, আমার আগের বক্তারা অনেকটা বলে দিয়েছে, তাহলে এক কথায় যদি বলতে হয় তাহলে বলা যায় যে বর্তমানে বিগত 10 বছর ধরে কেন্দ্রে যে রাজনৈতিক দলটি ক্ষমতায় আছেন, সেই দলটি যদি পুনরায় একক সংখ্যাগরিষ্ঠতায় আবার ক্ষমতায় আসেন, তাহলে জানা যায় না আগামীতে নির্বাচনটাই আর হবে কিনা, তাহলে জানা যায় না কোন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর আর কোনো অস্তিত্ব থাকবে কিনা, তাহলে জানা যায় না যে বিচার ব্যবস্থা বলে আর কিছু অবশিষ্ট তারা রাখবে কিনা। কেন বলছি এই কথা? আমি কয়েকদিন আগে একজনের বক্তব্যে শুনছিলাম, তিনি বলছেন যে এই কেন্দ্রে অবস্থানকারী যে রাজনৈতিক দলটি তথা বিজেপি, তাদের তো আসলে ভোট চাওয়ার কোনো অধিকারই নেই। কেন ভোট চাইবেন তারা? কোন মুখে ভোট চাইবেন? কারণ তারা নির্বাচন কমিশনকেই, যেভাবে নির্বাচন কমিশনার নিরপেক্ষভাবে ঠিক করা হতো, তাকেই বদলে দিতে চাইছেন এবং দিয়েছেন। সুপ্রিম কোর্টের বিগত বছরে 2023 সালের মার্চ মাসের একটা রায়কে অগ্রাহ্য করে পার্লামেন্টে আগের 2023 সালের ডিসেম্বরে শীতকালীন অধিবেশনে একটা বিল এনে তারা নির্বাচন কমিশনার নিয়োগ করার পদ্ধতিটাই পাল্টে দিয়েছে। এটা খুব আস্তে
আর সবাই ক্ষেত্রের সভাপতি সাহেব আপনি একটু এসে যান। ক্যাশিয়ার সাহেব সরি। এখন তো তারা সুপ্রিম কোর্ট বলেছিলেন যে নির্বাচন কমিশনার নিয়োগ করতে গেলে তিনজন ঠিক করবেন, একজন প্রধানমন্ত্রী, আর একজন বিরোধী দলের নেতা, তাহলে এক এক হলো, আর একজন হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এখানে পার্লামেন্টে বিল এনে যেটা পাল্টে দেওয়া হলো, তাও কি করে পাল্টে দেওয়া হলো? বিরোধী প্রায় 150 জন এমপি কে সাসপেন্ড করে দিল। করে কি করা হলো? হ্যাঁ, নিয়োগ করবেন একজন প্রধানমন্ত্রী আর একজন বিরোধী দলের নেতা, ভালো কথা, এক এক হলো। আর তৃতীয় জন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হলো, বাদ দিয়ে ঢোকানো হলো একজন ক্যাবিনেট মন্ত্রীকে। তাহলে মানে কি? দুজন সরকার পক্ষে থাকলেন আর বিরোধী পক্ষের একজন, ফলত যা হবার তাই হলো। এই নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যে নির্লজ্জ ভাষায় ঐতিহাসিকভাবে ভারতবর্ষে যে জিনিস ঘটেনি, যে নির্লজ্জ ভাষায় প্রধানমন্ত্রী রাজস্থানে সরাসরি সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছেন, তাই এখনো পর্যন্ত আজ অব্দি 2 সপ্তাহ প্রায় পার হতে গেল, প্রধানমন্ত্রীকে একটি নোটিশও দেননি। আমরা ধিক্কার জানাবো, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে ধিক্কার জানাবো। অথচ দেখা যাচ্ছে যে একটি বিরোধী দল আম আদমি পার্টি তার একজন নেত্রীকে একটা সামান্য কোন কারণে মডেল কোড অফ কন্ডাক্ট এমসিসি ভায়োলেশনের জন্য একটা চিঠি পাঠাচ্ছেন, নোটিশ পাঠাচ্ছেন নির্বাচন কমিশন। সেই নেত্রী প্রেস কনফারেন্সে এসে বলছেন আমাকে এটা পাঠানো হয়েছে 11:45 সময় দেখুন। অথচ বিজেপির মিডিয়াগুলো তার 8 ঘন্টা আগে 11:15 থেকে প্রচার করছে। ওরা জানলো কি করে? তাহলে কি নির্বাচন কমিশন বিজেপির দালাল? আমাদের প্রশ্ন করতে হবে, আমাদের বুঝতে হবে যে নির্বাচন কমিশন সংবিধানের 324 ধারা অনুযায়ী তাদের দায়িত্ব হলো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানো, যাতে প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা ক্যান্ডিডেট তার মতামত, তার বক্তব্যকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে পারেন। তার যে সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার, তার বাক স্বাধীনতার অধিকার, এটা সংবিধানের ইন্টিগ্রাল পার্ট, তাকে যাতে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে পারে, সেই ব্যবস্থাকে সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। আমরা আশা রাখবো নির্বাচন কমিশন এরপর থেকে নিরপেক্ষ কাজ করবেন। এটা গেল বিরোধীদেরকে দমন করার প্রশ্ন। বললে তো শেষ হবে না, হাতে সময় কম, বেশি বেশি বলবো না। একটা জিনিস শুধু এর সাথে অ্যাড করবো, ইলেকটোরাল বন্ড। যে ইলেকটোরাল বন্ডকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন অসাংবিধানিক, বেআইনি, সেই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপি 2019 সাল থেকে 24 সাল পর্যন্ত প্রায় 8,500 কোটি টাকা খেয়েছে বড় বড় কোম্পানিগুলোর কাছ থেকে। আমরা বলবো হয়তো কেউ কেউ এটা বলবো যে ঠিক আছে, কোম্পানিরা একটা দলকে টাকা দিয়েছে, অসুবিধা কি? হ্যাঁ অসুবিধা আছে, অসুবিধা আছে। যেভাবে দেওয়া হয়েছে ইলেকটোরাল বন্ড ঘুষকে আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসেছিল, ঘুষ নিয়ে বেআইনি থেকে আইনি করে দিয়েছিল। কি করে? একটা বড় কোম্পানি সে হয়তো ট্যাক্স দিচ্ছে না, ট্যাক্স দিচ্ছে না, আমাদের ট্যাক্স না দিলে চলবে কি করে? ট্যাক্সের মাধ্যমেই তো সরকারি শিক্ষা চলে, ট্যাক্সের মাধ্যমেই তো সরকারি স্বাস্থ্য চলে, ট্যাক্সের মাধ্যমে বিভিন্ন রকমের জনমুখী প্রকল্পগুলো, আইনগুলো, সমস্ত কিছু চলে। সেই ট্যাক্স যদি কোম্পানিগুলো ফাঁকি দেয়, তাহলে কি করে দেশের জনগণের কাছ থেকে তাহলে টাকা ছাড়া হলো, টাকা মারা হলো? সেই ট্যাক্স তারা দিচ্ছিলেন না। দেখা যাচ্ছে কি সাথে সাথে ইডিকে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে লাগিয়ে দেওয়া হচ্ছে সেই কোম্পানির পেছনে। ভালো কথা, কেস হচ্ছে। তারপর দেখা গেল সেই কোম্পানি কেসটা হওয়ার পরে 100 কোটি টাকা বিজেপির ফান্ডে দিল। বিজেপির ফান্ডে 100 কোটি দেওয়ার পর ইডি পরিষ্কার বলে দিচ্ছে ও ঠিক আছে, কেস আনবেন, উঠে গেল। অর্থাৎ ব্যাপারটা কিরকম দেখুন, জনগণ আছেন একদিকে, জনগণের কাছে তার ফান্ড আছে, তার টাকা আছে, তার ট্যাক্সের টাকা।
জনগণের টাকা মানে সরকারের টাকা সেটা আছে, আরেকদিকে কর্পোরেট সংস্থা কোম্পানিগুলো তার ফান্ড আছে, আরেকদিকে আছে রাজনৈতিক দলগুলোর ফান্ড। দেখা যাচ্ছে জনগণের টাকা মেরে অর্থাৎ ট্যাক্স ফাঁকি দিয়ে কোম্পানিগুলো ব্যবসা করতে পারছে, কারণ সেই কোম্পানিগুলো আবার ওই টাকা কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা এই বিজেপির মতো দলগুলোকে দিচ্ছে। আর আমরা পশ্চিমবঙ্গে যে অবস্থায় দাঁড়িয়ে আছি সে আর যাকে বলে শাখের করাত, শাখের করাত ছাড়া আর কি বলবো। কোন দিকে এই যে ইলেকট্রাল বন্ডের মতো সারা পৃথিবীর সবচেয়ে বড় ঘোটালা, সারা পৃথিবীতে এত বড় ঘোটালা ঘটেনি। এরকম কয়েক হাজার কোটি টাকা দলগুলোকে দিয়ে ব্যবসা করতে পেরেছে এই কোম্পানিগুলো, লক্ষ লক্ষ কোটি টাকার স্ক্যাম করেছে, সেই সুযোগ করে দেওয়া হয়েছে। অথচ আমাদের এই রাজ্যে যে দল সরকারে আছে, যারা কিনা বিজেপি বিরোধী, আমরা শুনতে পাই তারা এই ইলেকট্রাল বন্ডের মতো বিষয় নিয়ে এত বড় দুর্নীতি, একটা ওষুধ কোম্পানি তার এগেন্সে ড্রাগ কন্ট্রোল বোর্ড ছাড় দেয়নি, সেই ওষুধকে অসুস্থ হয়েছে, বাচ্চা মারা গেছে, শিশুদের মৃত্যু হয়েছে, সেই ওষুধ কোম্পানির কাছ থেকে ঘুষ খেয়ে সেই ওষুধকে বৈধতা দিয়েছে এই বিজেপি। আমরা ধিক্কার জানাই। আমাদের প্রশ্ন যে এই সরকারকে আর একটি ভোটও কি আমরা আর দেবো? ভাই দেব? আমাদের পক্ষে সম্ভব দেওয়া? তাহলে এই যে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকা বিজেপি নিয়ে জনগণকে শেষ করে দিল, তার বিরুদ্ধে ভাই কেন এই রাজ্যের সরকারের যে দলটি আছে তৃণমূল কংগ্রেস একটি কথা বলেনি? আজ পর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখ থেকে কি ভাই শুনতে পেয়েছেন কোনো কথা ইলেকট্রাল বন্ড নিয়ে? পেয়েছেন শুনতে? কি করে পাবেন? কি করে পাবেন? একবার চিন্তা করে দেখুন, বিজেপি যদি কেন্দ্রের সরকারের থেকে 6,500 থেকে 8,500 কোটি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে নিয়ে থাকে, তাহলে তৃতীয় স্থানে অবস্থান করছে তৃণমূল কংগ্রেস। সে একটা লোকাল দল, সে একটা আঞ্চলিক দল, সে একটা পশ্চিমবঙ্গের মতো রাজ্যে শুধুমাত্র ক্ষমতায় আছে। কংগ্রেস একটা জাতীয় দল, সেও তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে আছে তৃণমূল কংগ্রেস। সেই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে 1600 কোটি টাকার ওপর খেয়েছে বড় বড় কোম্পানিগুলোর কাছ থেকে। কি করে বিরোধিতা করবে সে? কি করে বিজেপির বিরোধিতা করবে সে? বড় বড় কোম্পানিগুলোর কাছ থেকে টাকা নিলে সে আর কি জনগণের এমপি থাকে? আজকে আমাদের সামনে যে ক্যান্ডিডেট আছেন তাপস ব্যানার্জি, আমার বলতে গর্ব হয়, তার ফোনে ফোন পের মাধ্যমে হাজার হাজার মানুষ 10 টাকা, 15 টাকা, 20 টাকা চাঁদা দিয়েছেন। চাঁদা দিয়ে মানুষ এনাকে এমপি করে পাঠাবেন, তবেই তিনি জনগণের এমপি হবেন। কোন বড় বড় কোম্পানির কাছ থেকে উনি যদি টাকা নিয়ে ফান্ড নিয়ে কোটি কোটি টাকা খরচা করে এমপি হন, তিনি আর জনগণের এমপি থাকতে পারবেন না। কারণ কোম্পানির কাছ থেকে টাকা নেওয়া মানেই হলো তিনি কোম্পানির কাজটা আগে করবেন, জনগণের কাজ করা তার পক্ষে সম্ভব নয়। কি করে তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাতে যাবে? এটা উল্টো। এই তৃণমূলের অগণতন্ত্র, তৃণমূলের স্বৈরাচার, তৃণমূলের দুর্নীতি, এইটাই হলো বিজেপির উৎসস্থল। এখান থেকে বিজেপি তৈরি হয়েছে, বিজেপি ঢুকেছে। আমি নিজে আমার উদাহরণ দিচ্ছি, বাকি কিছুতে যাবই না। আমি নিজে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিগত 2 বছরের ওপর ধরে মিনাখা বিধানসভার অবজারভার, আমার তাপসদা আছেন, উনি আমার উত্তর 24 পরগনা জেলা সভাপতিও বটে, উনিও জানেন। মিনাখা বিধানসভা অবজারভার হয়ে আমি দেখেছি এক ব্যক্তি মিনাখা ব্লকে তার বাড়ি, তিনি ধর্মে ইসলাম ধর্মাবলম্বী, তার উপর এত অত্যাচার করেছে তৃণমূল, এত অত্যাচার করেছে যে তিনি বাধ্য হয়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন। তিনি বিজেপির ওখানের ব্লক সভাপতি ছিলেন, তিনি ব্লকের সভাপতি হয়ে দীর্ঘদিন কাজ চালিয়েছিলেন, কারণ তার বাঁচার কোনো রাস্তা নেই। তার বাড়ি ঘর ভাঙচুর করে দল থেকে, তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে, কেন তার দোষ ছিল? তিনি বিধানসভা ভোটের আগে আইএসএস করবেন বলে ভেবেছিলেন, কয়েকটা সভাতে তিনি গেছিলেন মাত্র। এইটা তার দোষ। তার উপর অত্যাচার করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এমন ভাবে এত অত্যাচার করেছে তিনি বাধ্য হয়ে বাঁচার জন্য বিজেপিতে নাম লিখিয়েছিলেন। তাহলে কি প্রমাণ হলো ভাই? বিজেপিটা এসেছে তার জন্য। 2014 সালে বিজেপি ছিল কেন্দ্রে ক্ষমতায়, কেন্দ্রে
বিধানসভায় বিজেপির এমএলএ কতজন ছিল? বিধানসভা ভোটের সময় 3 জন, মাত্র 3 জন ছিল বিজেপির এমএলএ। তারপর 2016 সালের পরে আজকে 2019 সালে যখন লোকসভা হলো, এতজন এমপি বেরোলো কার দোষে ভাই? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দোষে। তখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দলটা কি ছিল? আমি মিনাখার এক্সাম্পল দিই, ফিরে আসি। আসলে ওই যে ব্লকের মিনাখা ব্লকের যে নেতৃত্ব, যিনি বিজেপিতে নাম লিখেছিলেন, যে আইএসএফ কে বলা হচ্ছে কিনা বিজেপির দালাল, কেউ কেউ বলছেন সংখ্যালঘু ভোট ভাগ করে দেবে ইত্যাদি। গর্বের সঙ্গে বলি, আপনাদেরকে জানাই, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জোর যখনই মিনাখা বিধানসভায় বেড়েছে, ওই ব্যক্তি সানন্দে বিজেপি ছেড়ে আইএসএফ এ যোগ দিয়েছেন এবং বলে দিয়েছেন যে বিজেপির বিরুদ্ধে কেউ যদি লড়ে থাকে তাহলে আইএসএফ। আর আমরা কিনা ভোট রাখছি, আর আমরা কিনা বিজেপির দালাল। হ্যাঁ, বিজেপিকে যদি রুখতে হয়, বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তিকে, দুর্নীতিগ্রস্ত সাম্প্রদায়িক ফ্যাসিবাদী শক্তিকে যদি রুখতে হয়, তাহলে আর একটা দুর্নীতি, আর একটা স্বৈরাচার, আর একটা জঘন্য রকম চোরেদের দল দিয়ে কখনো রোখা সম্ভব নয়, কখনো রোখা যায়নি। যদি রুখতে হয় তাহলে যে দলটার একটা নীতি আদর্শ আছে, যে দলের চেয়ারম্যান থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে 88 জন নেতাকর্মী কলকাতার রাজপথ থেকে গ্রেফতার হয়েছেন, 42 দিন ধরে জেল খেটেছেন এবং বলছেন যে প্রয়োজনে আরো 1000 বার জেল থাকবে, এই নৈতিকতার জোর যাদের আছে, যে কর্মীরা কতদিন ঘর ছাড়া হয়েছিলেন, রোজার সময় ঘর ছাড়া ছিলেন, ঈদের সময় বাড়ি ফিরতে পারেননি, তা সত্ত্বেও এই দলটার পেছনে লেগে আছেন, কারণ সেই নৈতিকতার জোর আছে বলে আইএসএফই পারবে একমাত্র বিজেপিকে আটকাতে, আর কেউ নয়। এটা প্রমাণ হয়ে গেছে, এটা প্রমাণ হয়ে গেছে বলেই গা চলছে। এখন দুটো পক্ষ হয়েছে, যেটা বলে আমার বক্তব্য আমি শেষ করবো। দুটো পক্ষের মধ্যে একটা হলো যে যারা 2021 সালে ভেবেছিলেন তৃণমূল থেকে বাঁচতে, তৃণমূলের স্বৈরাচার, দুর্নীতি, অত্যাচার, এর থেকে বাঁচতে বিজেপিতে ভোট দিন, এরকম বড় পক্ষ ছিলেন। তৃণমূলের জন্যই বিজেপির বারবার এই বাংলায় স্বীকার করার কোনো জায়গা নেই, তৃণমূলের বন্ধুরাও জানেন। এখন এই একটা অংশ তারা 2021 সালে বিজেপিকে ভোট দিয়েছিলেন, তারা জানেন যে ভোট দিয়ে কোনো লাভ হয়নি। এবার তারাও বুঝতে পারছেন 2024-এর পরে আবার যদি এই দলটা একক সংখ্যা গরিষ্ঠতায় ক্ষমতায় আসে, তাহলে আমাদের ভোট দেওয়ার অধিকারটাও হয়তো থাকবে না। ওরা বলছে না আপ কি বার, কি বলছে ভাই, 400 পার বলছে না, তাই তো? আমরা কি বলবো? সবাই বলছে আপ কি বার সোচ কে यार, আপ কি বার সোচ কে यार। এবার সবাই ভাবছেন আর একে ভোট দেওয়া চলবে না, একটা বিকল্প তারা খুঁজছিলেন। আবার একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের যারা ভোটার ছিলেন, ঠিক আছে আগে বিজেপি থেকে বাঁচি, স্বাভাবিক ভোট দিয়েছিলেন তৃণমূলকে দিয়ে, দেখছেন যে 2021-এ দিয়েছি, এই 3 বছরে, বিগত 3 বছরে সরকারি শিক্ষাকে শেষ করে দিয়ে, মানে কত বড় দুর্নীতি হলে শিক্ষক নিয়োগ করেছে মন্ত্রিসভা থেকে কোটি কোটি টাকাকে, এতগুলো বাচ্চার ভবিষ্যৎকে নষ্ট করে দিয়ে এরা কোনো কিছু চুরি করতে এদের আটকায় না। সন্দেশখালীতে যে ঘটনা ঘটালো, কি বিতর্কিত, কোন বিজেপির নেতা কি বলেছে আমার জানার দরকার নেই, এতে কোনো সন্দেহ নেই, প্রত্যেকে জানেন যে ওইখানে শেখ শাহজাহানের কি রাজত্ব চলত, কতটা সত্যি আর কতটা মিথ্যে মহিলাদের ক্ষেত্রে সে বিতর্কে আমি যাব না। ওখান থেকে ওখানে কতখানি অস্ত্র ছিল, ওখানে কি রাজত্ব চলত, ওখানে বিরোধীদের কণ্ঠস্বর কতখানি ছিল, সেটা যারা খবর রাখেন রাজনীতি তারা প্রত্যেকে জানেন। তারপরে সাংবাদিকদের উপর কি পরিমাণে অত্যাচার এখানে দেখা গেছে। এই 3 বছরে তৃণমূলের যা কার্যকলাপ, তাতে 2021 সালে বিজেপির 77 জন মোট এমএলএ ছিল, তার বেশি ছিল হারলো তো। অথচ এই 3 বছরে বিজেপি এখন ঘরে ঢুকেছে, এসে বেডরুমে ঢুকেছে এসে। অতএব সেই অংশটা বুঝেছেন, আর তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানোর গল্প চলবে না।
একটা নতুন আশার আলো চাই, যেটা দেখাতে পারছে একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা প্রত্যেকে জানি যে যদি লড়তে হয় ভাই, এখানে যারা যারা আছেন, যে কর্মীরা আছেন, যে কোনো সভায় যাবে তারা জীবন চলে যাবে। এই যে আমার পাশে বসে আছেন ডন ভাই, এই ভাইকে মেরে হাড় ভেঙে দিয়েছে। এখন তিনি কাজ করে খেতেন, তিনি বাড়িতে শয্যাশায়ী, তার চিকিৎসা চলছে। আমার ধিক্কার প্রশাসনকে, ধিক্কার দিচ্ছি এই মঞ্চ থেকে, এখনো পর্যন্ত সেই কালপিটদেরকে গ্রেফতার করেনি। কিন্তু এই যে ভাই, তিনি কি এত মারতে, এত হুমকি খেয়ে, এত হুমকি খেয়ে আইসের দলটা ছেড়ে দিয়েছেন বা ছাড়ার কথা ভেবেছেন, ভাবতে পেরেছেন? এইটাকেই ভয় পাচ্ছে ওরা। এই যে জোরটা, এই নৈতিকতার জোরটাকে ভয় পাচ্ছে ওরা। এটা বুঝতে হবে, এই জোরের জায়গা আমরা যতদিন ধরে রাখতে পারবো, ততদিন চোখে চোখ রেখে লড়াই করতে পারবো এই সাম্প্রদায়িক বিজেপির এগেন্সে। আর এই তৃণমূল দলটাকে নিয়ে খুব বেশি কিছু বলবো না, এখন মায়া হয় আমার। আমি বলছি আজ দাঁড়িয়ে যে আমি নিজে তাপসদাকে পাশে রেখেই আমি বলছি, আমি নিজে আইএসএফ এর 42 দিন জেল খেটেছি, প্রয়োজনে আরো জেল খাটবো, অসুবিধা নেই। কিন্তু আমি বলছি, আমি নিজে যদি বুঝতাম যে বিজেপিকে আটকানোর জন্য আপাতত লোকসভায় তৃণমূলকে ভোট দিলে হয়তো আটকে যাবে, তাহলে আমি তৃণমূলকেই ভোট দিতাম। আমি মঞ্চ থেকে বলছি, কিন্তু আমি জানি সেটা সম্ভব নয়। আমি জানি তৃণমূলকে ভোট আরেকটা দেওয়া মানে আরেক ধাপ বিজেপি ঘরের মধ্যে ঢোকানো, তার বাইরে আর কিছু নয়। সেই জন্য আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, আমার বলার কিছু নেই। আমি ভোট দেওয়ার জন্য কোনোদিনও মানুষকে বলি না যে একে ভোট দিন, ওকে ভোট দিন। তাপসদার সঙ্গে ব্যক্তিগতভাবে রাজনৈতিক সূত্রেই আমার দীর্ঘদিনের অত্যন্ত ভালো সম্পর্ক, তাপসদাকে খুব কাছ থেকে জানি। আমি মনে করি এই যে 10 টাকা 20 টাকা করে 5000 10,000 কি 1000 যারা বাড়াচ্ছেন ভালোবেসে, তার থেকেও আমি বলবো যারা 10 টাকা 15 টাকা দিয়ে দূর থেকে পাঠিয়ে বলছেন আপনার শুভেচ্ছা আমার কাছে থাকলো, এই শুভেচ্ছাটাই আমাদের কাছে জয়। এইটাই ইন্ডিকেট করছে যে বারাসাত লোকসভা থেকে আমরা চাইলে, মানুষ চাইলে তাপস ব্যানার্জিকে লোকসভায় পাঠিয়ে দেখিয়ে দেবো যে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়তে গেলে নৈতিকতার জোর লাগে, চোর তৃণমূলকে দিয়ে সম্ভব নয়। ইনকিলাব জিন্দাবাদ।